ঈদ সামনে রেখে ঘষা মাজা করে প্রস্তুত করা হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। নিয়ন্ত্রণে ব্যর্থ মালিক সমিতি। ঈদের আগে ডেলিভারি দিতে হবে, গাড়ি লংয়ে যাবে। গাড়ি যত দ্রুত বাই করতে পারবে তত মনে করেন মহাজনদের জন্য ভালো আর কি। রং ঠং নতুন হয়ে গেল, ঈদের যাত্রীর চাপ হবে, আমাদের ব্যবসা ভালো হবে। অসংখ্য গাড়ি আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই এবং ইভেন আমি বলবো সরকারের নিয়ন্ত্রণেও নাই। বিআরটিএ কে সড়ক পরিবহন মন্ত্রীর তিরস্কার। বিআরটিও নাকে তেল দিয়ে ঘুমায়। কোনো গ্যারেজে বিআরটিএর ম্যাজিস্ট্রেট কখনো গেছে এটা আমার জানা নেই। এখন লোক দেখানো একটা অভিযান চালিয়ে লাভ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। শীর্ষ সংবাদ। খানাখন্দ ও 4 লেনের কাজ শেষ না হওয়ায় ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগের শঙ্কা। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষার পরামর্শ। ট্রেন ও বাসের টিকিট সংকটে ঈদে বাড়ি ফেরায় চাহিদা বেড়েছে বিমানের। আসন খালি নেই বলে ভাড়া বাড়ানোর অভিযোগ এয়ারলাইনগুলোর বিরুদ্ধে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান এফবিসিসিআই এর। করমুক্ত আয়সীমা 3 লাখ করার দাবি। শূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে মিয়ানমার, অভিযোগ স্থানীয়দের। সমঝোতার ভিত্তিতেই ফিরিয়ে নেওয়া হবে বললেন সুচি। এবং নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও এক। বাংলাদেশ কমিউনিটিতে ক্ষোভ। ঈদ সামনে রেখে বাড়তি টাকার আশায় পুরনো ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষা মাজা করে প্রস্তুত করা হচ্ছে চলাচলের জন্য। বিশেষজ্ঞরা বলছেন এসব ফিটনেসবিহীন বাসের জন্যই মহাসড়কে প্রাণহানি ঘটে। সড়ক পরিবহন মালিক সমিতি নিজেদের ব্যর্থতা মেনে বলছেন তাদেরও নির্দেশনা রয়েছে ফিটনেসবিহীন বাস মহাসড়কে না চালানোর। হাইওয়ে পুলিশ বলছে অনুপযুক্ত একটি গাড়িও যাতে চলতে না পারে সেদিকে বিশেষ নজর থাকবে তাদের। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। যাত্রী চাপ সামাল দিতে ঈদে বিরতিহীনভাবে চলে বাস। খোঁজ নিয়ে জানা যায় ঈদে মহাসড়কে নামানোর জন্য রাজধানীর শতাধিক ওয়ার্কশপে চলছে লক্কর ঝক্কর বাস মেরামত। জন্মভূমির টানে চেনা মানুষের কাছে ফেরা, ঈদ মানেই তো আপন সান্নিধ্য পেতে আত্মহারা। আর এই খুশি মাঝে মাঝে ম্লান হয় অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 2016 সালে ঈদ উল ফিতরে 121টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 186 জন। তার পরের বছর 2017-তে 205টি সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় 274 জনের। দুর্ঘটনার শিকার বাসগুলোর 60 ভাগেরই কোনো ফিটনেস ছিল না। তড়িঘড়ি তো করতেই হবে, ঈদের আগে ডেলিভারি দিতে হবে, গাড়ি লংয়ে যাবে। এই গাড়িটা মনে করেন 5 দিনের মধ্যে দিতে হইব, এরকম একটা সময় আছে। আরো 2 দিন আগে বেরিলে আর একটু ভালো হইতো। সামনে ঈদ, মহাজনরা গাড়ি যত দ্রুত বাই করতে পারবে তত মনে করেন মহাজনদের জন্য ভালো আর কি। বাইরে গাড়ি করে মানে রং টং তুলে জন্য কাজ কাম করা গেছে। রং ঠং নতুন হয়ে গেল, ঈদের যাত্রীর চাপ হবে, আমাদের ব্যবসা ভালো হবে। কোনোভাবেই এসব ফিটনেসবিহীন বাস আসন্ন ঈদে মহাসড়কে চলতে দেয়া হবে না জানিয়ে হাইওয়ে পুলিশ বলছে অননুমোদিত এসব বাস মহাসড়কে দেখলেই সেগুলো জব্দ করা হবে। ব্যাপক গাড়ি ধরা পড়বে যদি এই টাইপের গাড়িগুলো আসে। এই গাড়িগুলো কিন্তু আমরা আটকে ডাম্পিংয়ে প্রেরণ করে দেব এবং আমরা কোনো অবস্থাতে এইরকম জরাজীর্ণ রুগ্ন গাড়ি রাস্তায় আসাটাকে আপনার সাপোর্ট করব না। সড়ক পরিবহন মালিক সমিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করে বলছে তাদের নির্দেশনা রয়েছে যাতে ফিটনেস নেই এমন বাস ঈদে চলতে না পারে। আমাদের নিয়ন্ত্রণে যা গাড়ি আছে তার চেয়ে বেশি আছে নিয়ন্ত্রণহীন। অসংখ্য গাড়ি আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই এবং ইভেন আমি বলবো সরকারের নিয়ন্ত্রণেও নাই। সবাইকে নির্দেশনা দিয়েছি, আমরা চেষ্টা করব যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না আসে। বেহাল সড়ক, যাত্রীর বাড়তি চাপ, ফিটনেসবিহীন গাড়ি, ঘটে দুর্ঘটনা, আনন্দ রূপ নেয় বিষাদে। বিশ্লেষকরা বলছেন যাত্রীদেরও কিছুটা সচেতনতা দরকার যাতে ফিটনেসবিহীন গাড়িতে তারা ঘরে না ফেরে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ফিটনেসবিহীন গাড়ি বন্ধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটি বিআরটিএ কে তিরস্কার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বিভিন্ন গ্যারেজে এসব গাড়ির উৎস উল্লেখ করে জরুরি অভিযান চালাতে নির্দেশ দেন মন্ত্রী।
সকালে রাজধানীর এলেন বাড়িতে বিআরটি এর কার্যালয়ে ঈদের প্রস্তুতিমূলক সভায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এছাড়া রাজধানীর 10 জন ভিআইপির জন্য সড়কে 10 লাখ মানুষ ভোগান্তির শিকার হন বলে স্বীকার করেন মন্ত্রী। এ ব্যাপারে ট্রাফিক পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। গত কয়েক বছরের তুলনায় মহাসড়কের অবস্থা ভালো থাকায় ঈদের সময় সড়কে যানজট সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ফিটনেসবিহীন গাড়ির উৎসব। আমি মেট্রোপলিটন পুলিশকে বলবো, আপনাদের নাকের ডগা দিয়ে কিন্তু এই গ্যারেজগুলোতে আনফিট গাড়ি তৈরি হচ্ছে। আপনারা কিন্তু কেউই নজর দেন না, এবং বিআরটিও নাকে তেল দিয়ে ঘুমান। কোনো গ্যারেজে বিআরটি এর ম্যাজিস্ট্রেট কখনো গেছে এটা আমার জানা নেই। এখন লোক দেখানো একটা অভিযান চালিয়ে লাভ নেই। আমি লোক দেখানো অভিযান দেখতে চাই। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মানেই ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি প্রতিদিনের চিত্র। মহাসড়কের বিভিন্ন এলাকায় খানাখন্দক এবং চলমান কাজের কারণে প্রতিবন্ধকতার শেষ নেই। প্রকল্প পরিচালক বলছেন, কয়েকটি সেতু, ওভারপাস এবং আন্ডারপাস ছাড়া রাস্তার কাজ প্রায় শেষ হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকলে কোনো ভোগান্তি ছাড়াই ঈদে মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে। কাদির তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত বিগত কয়েক বছর ধরে 4 লেন প্রকল্পের কাজ চলছে। এ কারণে উত্তরবঙ্গ সহ 23টি জেলার মানুষকে প্রতিনিয়ত পড়তে হয় ভোগান্তিতে। ঈদকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা এবং যানজট কমাতে 4 লেন প্রকল্পের কাজ প্রায় 60% সম্পন্ন হয়েছে। এবারের ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে নির্মাণাধীন ব্রিজগুলো যান চলাচলের উপযোগী করার দাবি যাত্রী এবং গাড়ি চালকদের। ওয়ান ওয়ে রাস্তা, এক মুহূর্তে গাড়ি ঢুকে আরেক মুহূর্তে যায়, আরেক মুহূর্তে ঢুকে আরেক মুহূর্তে যায়, এইভাবে যান সৃষ্টি ওখানে। এখন তো বৃষ্টির মৌসুম, এই মুহূর্তে কাজ যেভাবে চলছে তাতে যদি একটা পর্যায়ে না আসে তাহলে যানজট অবশ্যই হবে। গাড়ি এরকম কাজ করতে যায়, অনেক গাড়ি এদিক সেদিক পল্লি খায় রয়েছে, উল্টায় রয়েছে। এরকম অবস্থায় আমরা খুব বিপদের ভিতরে বর্তমান চলাচল করতে আছি। খারাপ জায়গাগুলো তারা হইলো কিছু রাবিশ বিছাইয়া জায়গাটা চলার মতো একটা পরিবেশ তৈরি করে দিই। এদিকে ঘরমুখো যাত্রীদের মহাসড়ক এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের এখানে বাড়তি জনবল এখানে রাখা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমাদের অংশে প্রায় 38 থেকে 40টা মোটরসাইকেল মোবাইল কাজ করবে। একই সাথে অনেকগুলো পিকেট বিভিন্ন জায়গায়, যেখানে ইন্টারসেকশন, বিভিন্ন বাইপাস, ফিডার রোড রয়েছে, এইসব জায়গায় পিকেট থাকবে। আসন্ন ঈদ উল ফিতরে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকলে মানুষ নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন আপনার আন্ডার কনস্ট্রাকশন রোডে যখন এক জায়গায় একটা লেয়ারের কাজ শেষ হয় আর একটা লেয়ারের কাজ আরেক জায়গায় থাকে, এখানে একটা অসমতল অংশ থাকে। এই অসমতল অংশগুলো আমরা র্যাম্প করে আমরা ঈদের আগেই এগুলা ঠিক করে দেব। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে, এখানে যানজট হওয়ার কোনোই আশঙ্কা নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন প্রায় 25,000 গাড়ি চলাচল করে, আর ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 3 গুণ, 75 থেকে 80,000-এ। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদের সময় বাস ও ট্রেনের টিকিটের চরম সংকট থাকায় সাম্প্রতিক বছরগুলোতে ঈদ যাত্রায় আকাশপথকে বেছে নিচ্ছেন সচ্ছল যাত্রীরা। বাড়তি এই চাহিদার অজুহাতে এরই মধ্যে বিমান ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সব বিমান পরিবহন সংস্থা। এয়ারলাইন্সগুলোর দাবি 90% টিকিট বুকড হয়ে গেছে। ট্যুর অপারেটরদের অভিযোগ, আসন ব্লক করে রাখায় যাত্রীদের বাড়তি দামে টিকিট কিনতে হচ্ছে। হাজিরা শিউলির রিপোর্ট। ঈদে বাড়ি যেতে সড়ক, রেল ও নৌপথে ভ্রমণে পোহাতে হয় নানা বিড়ম্বনা ও ভোগান্তি। তাই নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক ভ্রমণের জন্য উচ্চ মধ্যবিত্ত ও বিত্তবানরা ছুটছেন বিমানের টিকিটের জন্য। তবে চাহিদার তুলনায় আসন কম থাকায় নিয়মিত ফ্লাইটের 90% টিকিটই বিক্রি হয়ে গেছে রোজার শুরুতেই। এই অবস্থায় টিকিট মিললেও প্রতিটি রুটে 2 থেকে 3 গুণ বেশি দাম দিতে হচ্ছে ভ্রমণ প্রত্যাশীদের। নর্মালি 2500 টাকা, কিন্তু ওই টিকিটগুলো এখন বিক্রি হয়ে গেছে, এখন আর কোনো টিকিট নাই। ঈদ সিজনে দেখা যাচ্ছে ওনারা আমাকে বললো যে 8000 প্লাস। এই ভাড়াটা 7000 থাকে, 8000 থাকে যাওয়া আসার ভাড়াটা, এখন সেই ভাড়াটা 12,000 বা 14,000। এই জিনিসগুলি আসলে আমাদের জন্য খুব একটা সহনীয় না। বাংলাদেশের এয়ারলাইন্সগুলি আসলে বিজনেস করে নাকি সার্ভিস দেয়, এটা আমরা আসলে বুঝতে পারি না। ট্যুর অপারেটরদের অভিযোগ, বাড়তি দামে টিকিট বিক্রির জন্য এয়ারলাইন্সগুলো ঈদের আগে ও ছুটির পরের কয়েকদিনের অধিকাংশ আসন ব্লক করে রাখায় এই সংকট। ঈদের সিজনে সব এয়ারলাইন্স একই সিস্টেমে চলে,
ব্ল্যাকআউট ডেট দিয়ে রাখে 3 দিন আগে 3 দিন পরে হাইয়েস্ট রেটের সিট টিকিট সেলের জন্য। ওই ছিল ব্লক থাকে, দেখা সেল হয়ে গেছে। এই সময়টা আমরা কোনোদিন নর্মাল রেটের টিকিট পাই না। এয়ারলাইন্সের কর্মকর্তাদের দাবি, বাড়তি চাহিদা ও ফিরতি ফ্লাইটে আসন খালি থাকায় খরচ উঠাতে দাম বেশি রাখা হয়। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত ফ্লাইট দিচ্ছে বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারলাইন্স। বেশ আগেই আমাদের এই ঈদের টিকিটগুলো প্রায় নিঃশেষ হওয়ার পথে, যেখানে ডিমান্ড হাই হয়ে যায় মার্কেট ইকোনমি ফর্মুলা অনুযায়ী, সেখানে কিন্তু প্রাইসটা বেশি দিতে হয়। আর শুধু বিমান না, বাংলাদেশের প্রতিটি এয়ারলাইন্সে কিন্তু দেখবেন এই সময়টা অনেক বেশি প্রাইস থাকে। বাড়তি চাহিদা মোকাবেলা করবার জন্য এবছর আমরা ডোমেস্টিকে 4টি অতিরিক্ত ফ্লাইট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি। অনেক মানুষ যায় টু সেলিব্রেট ঈদ, যখন ফ্লাইট ওখান থেকে চলে আসে ফুল হবে না, ট্রাফিক এক ওয়ান ওয়ে হয়ে যায়, ও ভিতরে আমার ফেয়ার অ্যাডজাস্ট করতে হবে। এটা না করলে আমরা কি করে চলবো? অভ্যন্তরীণ 7টি রুটে বর্তমানে 4টি এয়ারলাইন্স গড়ে প্রতিদিন 7,000 যাত্রী পরিবহন করে। ঈদের সময় তা বেড়ে দাঁড়ায় দ্বিগুণ। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাজেট বাস্তবায়নে দক্ষতা, যোগ্যতা ও জবাবদিহিতা নিশ্চিত না করলে বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। দুপুরে 2018-19 অর্থ বছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা করার দাবি জানান তিনি। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকের মান নিশ্চিত করতে হবে, অন্যথায় বিশাল বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হবে। করমুক্ত আয়ের সীমা 2,50,000 টাকা মোটেই যৌক্তিক নয়। যদি আমরা জীবনযাত্রার ব্যয়, ইনফ্লেশন সমস্ত কিছু অ্যাডজাস্ট করি, এটি 5 লক্ষ টাকা হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা 3 লক্ষ টাকার দাবি জানিয়েছিলাম। আমরা বিষয়টিকে সুবিবেচনার জন্য আবারও প্রস্তাব করছি। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীতে ইনফিনিটি শোরুমে লরিয়ালের নকল কসমেটিক্স বিক্রির দায়ে 2.5 লাখ টাকা জরিমানা। গুলশানে পূর্ণিমা রেস্টুরেন্টকে 1 লাখ টাকা অর্থদণ্ড। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা G7 এর আউটরিচ সম্মেলনে যোগ দিতে এখন কানাডার কুইবেকে অবস্থান করছেন। কানাডার টরেন্টোতে যাত্রাবিরতি শেষে বাংলাদেশ সময় রাত 12টার দিকে কুইবেক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কানাডায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান সহ কুইবেক সিটির প্রাদেশিক কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হোটেল শ্যাতো ফ্রতেনায়। শুক্রবার স্থানীয় সময়ে সন্ধ্যায় কানাডার গভর্নর জেনারেল মিস জুলি পায়েতির রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় সকালে কুইবেক প্রদেশের শার্লেভোয়া সিটির লা ম্যানরে শুরু হতে যাওয়া 2 দিনব্যাপী G7 এর আউটরিচ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেট নিয়ে বিএনপি নেতারা অন্ধের মতো কথা বলছেন। বিএনপি নেতারা অন্ধের মতো কথা বলে, বিএনপি নেতাদের কোনো পড়াশোনা নাই। 6 তারিখে বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে যে এই বাজেট জনগণের কোনো কল্যাণ বয়ে আনবে না। বাংলাদেশে সংবিধানের এক চুলো ব্যত্যয় হবে না। সংবিধানের আলোকে নির্বাচনকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বেগম খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ হচ্ছে আইনি লড়াই। আইনি লড়াইয়ের বিকল্প কোনো পথ নাই তাকে মুক্ত করার। কাজেই এইগুলো নিয়ে আন্দোলন করার কোনো সুযোগ নাই। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনের মাধ্যমে মুক্ত করার কোনো পক্ষেই সম্ভব না। যদি আন্দোলন নামে আবার কোনো সন্ত্রাসের পথ বেছে নেয়, সে আগুন সন্ত্রাসের পথে হাঁটে, আবার যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, আগামী নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। দাবি আদায়ে উপযুক্ত সময়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন,
আন্দোলন কর্মসূচি শুরু হলে সরকার বুঝতে বাধ্য হবে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়। বিএনপিকে আরো উদার হতে হবে, বাংলাদেশে আরো যত গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, বা আওয়ামী লীগের বিরুদ্ধে সকল শক্তিকে একত্রিত করে আন্দোলন করে এই সরকারকে বাধ্য করতে হবে, যাতে করে তারা আগামী নির্বাচন একটি নির্দলীয় সরকার অধীনে দিতে বাধ্য হন। দেখছেন দুপুরের সময়। ক্লিক সিলিং ফ্যান, এই হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। রাজধানীর বেরি রোডে অভিজাত শোরুম ইনফিনিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে গুলশানের পূর্ণিমা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। রমজানের শুরু থেকেই ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুরে রাজধানীর গুলশানে পূর্ণিমা রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখার প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে সকালে রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৫০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে একই এলাকায় ইনফিনিটি শোরুমে অভিযান চালিয়ে লরিয়েল সহ স্টিকারবিহীন বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের কসমেটিক্স রাখা এবং কর ফাঁকির অপরাধে প্রতিষ্ঠানটিকে ২.৫ লাখ টাকা জরিমানা করা হয়। লরিয়েল একটি ব্র্যান্ড আছে, লরিয়েল সেটির যে মোড়ক চায়না থেকে তারা ইম্পোর্ট করে এনেছে, এখানে কিন্তু নকল হচ্ছে এবং এটি আমরা তাদের বলেছি এটি নকল পণ্য, আসল নয়, প্রমাণ করে দেখান। প্রমাণ করতে গেলে কিন্তু আমদানিকারক যিনি তার একটা স্টিকার লাগবে, তারা দেখাতে পারেন। সরকার তো বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাজধানীর গুলশানের বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। সাদিক। রাজু, গুলশান ১ এলাকার কয়েকটি অভিজাত রেস্টুরেন্টে ডিএমপি এবং ডিএমপির যিনি ভ্রাম্যমাণ ডিএমপির ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে মশিউর রহমান, উনি এখানে কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছেন এবং এই মুহূর্তে গুলশান ১-এর একটি অভিজাত রেস্টুরেন্ট ফিশ অ্যান্ড কো এই রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অভিযান চালিয়ে কিছু সবজি ভেজিটেবল আইটেম পেয়েছে যেগুলি আসলে খুবই মানহীন এবং পচা খাবার। এগুলো বলা যায় যে আসলে একেবারেই নষ্ট হয়ে গেছে। আমরা একটু কথা বলবো এখানে যে ম্যাজিস্ট্রেট আছেন মশিউর রহমান তার সাথে। এখানে যে আপনি এই সবজিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কি পেয়েছেন? এখানে সবচেয়ে মজার বিষয় যে সবজিটা পচে গেছে, এটা এদের চিলারের যে লক চিলার, তালাবদ্ধ চিলার, সেখান থেকে বের করেছি। দেখেন এখানে ডেট আছে 7/9, আবার এখানে ডেট আছে 6/10, কিন্তু জিনিস পচে শেষ। তাহলে কি ডেট ইচ্ছে মতো বসাচ্ছে। হ্যাঁ, এখানে আর কি আইটেম পেয়েছেন? তারপরে যে মাছ, এই মাছের ডেট আবার হয়ে গেছে, এই মেরিটেশন মাছ, এগুলো ফিশ, এগুলো সম্ভবত সি ফিশ। এগুলো জরিমানার পরিমাণটা কি? এবং এই যে ফিশ আছে এটাতে কোনো ডেট নাই, ডেট এক্সপায়ার নাই। বিশেষ করে দুঃখজনক যে ভেজিটেবলসগুলো খাওয়াচ্ছে, দেখেন এগুলো বলে যে মাল্টি কালার, মানে পচে কিন্তু আরেকটা কালার ধারণ করেছে, কিন্তু বলতেছে মাল্টি কালার। হ্যাঁ, এই যে দেখেন, পচে আরেকটা কালার ধারণ করেছে, বলে যে মাল্টি কালার। এগুলো কিন্তু তাদের চিলার থেকে বের করা হয়েছে, লক করা চিলার। জরিমানা করেছে এদেরকে জরিমানা করা হয়েছে এদের এই যে অস্বাস্থ্যকর পরিবেশ এবং এই যে পচা এবং বাসি খাবার সবকিছু মিলে, ভেজাল পণ্য সবকিছু মিলে এদেরকে মোট 2 জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর 37 ধারা, 51 ধারা এবং 53 ধারার অনুযায়ী মোট 5 লক্ষ টাকা জরিমানা করেছে। বিশেষ করে এই অভিযানটা আমরা করতেছি আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সার্বিক সহযোগিতা এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকার সার্বিক নির্দেশনায়। ধন্যবাদ। রাজু, একটু জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু একটি রেস্টুরেন্টে পূর্ণিমা নামক একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছিল এবং সেখানে ময়লাযুক্ত খাবার এবং মানহীন খাবার রাখার দায়ে তাদেরকেও কিন্তু অভিযোগ জরিমানা করেছিল। সেই জরিমানার পরিমাণটি ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 50,000 টাকা এবং ডিএমপি মোট 1 লাখ টাকা আর 50,000 টাকা, মোট বিএসটিআই 50, এই দুটি মিলে মোট 1 লাখ টাকা জরিমানা এবং এটাতে 5 লাখ টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড এই জরিমানা করা হয়েছে। আরও কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন এখানে যে মশিউর রহমান ম্যাজিস্ট্রেট রয়েছেন। আসলে এই ছিল রাজু গুলশান 1 নম্বর থেকে সর্বশেষ তথ্য।
গুলশান থেকে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান, সেই অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এদিকে কাকরাইলে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, আপনি যেখানে রয়েছেন সেখানকার অভিযানের কি খবর? রাজু, এখন আমরা আছি মূলত রাজধানীর কাকরাইলে এবং এখানে হচ্ছে ঢাকা কাবাব বিরিয়ানি হাউসে মূলত রয়েছে। এবং আপনি জানেন যে সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূলত তারা বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এর মধ্যে আমরা এর আগে ছিলাম হচ্ছে বেলি রোড এবং এর পরে মূলত শান্তিনগর। এখন যেখানে আছি এটা আমি একটু দেখাতে যে এই প্রতিষ্ঠানটির অবস্থাটা কি। আপনারা একটু দর্শক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় যে এখানে আমরা এসেই যেমনটা দেখতে পেয়েছি যে এই প্রতিষ্ঠানটিতে যে খাবারগুলো তৈরি করা হয় সেই খাবারগুলো মূলত বলা যেতে পারে পুরোপুরি অস্বাস্থ্যকর পরিবেশে। এখানে যেসব শ্রমিকরা রয়েছেন তাদের কাপড় ঝুলছে, ময়লা কাপড়, একই সঙ্গে সেখানেই কিন্তু আবার খাবার তৈরি করা হচ্ছে এবং যে খাবারগুলো যে উচ্ছিষ্ট অংশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো খাবারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মিশে আছে। এছাড়া একটু আমরা যদি ফ্রিজটা দেখাই, এখানে যে ফ্রিজ রয়েছে এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন হয়তো দর্শক, যে ফ্রিজের এবং এই ফ্রিজের ভেতরে যে খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকই রয়েছে ইফতারের পণ্য, যে পেঁয়াজু বেগুনি থেকে শুরু করে যেসব ইফতারি আইটেম অর্থাৎ গতদিন বেঁচে গিয়েছে সেগুলো কিন্তু এই ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। এবং আমরা এখানে এসে যেমনটা বুঝতে পারলাম যে হয়তো এটা আজকে বিক্রি করার জন্য তারা মজুত করে রেখেছে, অর্থাৎ যে পণ্যগুলো বেঁচে যায় সেগুলো কিন্তু তারা এখানে মজুত করে রাখে এবং সেগুলোর মধ্যে অনেক পচাবাসী খাবারেরও আমরা সন্ধান পেয়েছি। এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এখানে যে মূলত অভিযান পরিচালনা করছেন তার নাম হচ্ছে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, তিনি হচ্ছেন উপসচিব। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সারা বছর ব্যাপী মূলত এই অভিযানগুলো চালিয়ে থাকেন এবং তারা মূলত যাতে সাধারণ মানুষ ভালো খাবার পায় সেই জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এই সকালে যে প্রতিষ্ঠানগুলোতে ছিলাম মূলত বেইলি রোডে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ইনফিনিটি নামের একটি শোরুম, যেখানে কিছু পণ্য পাওয়া গিয়েছে, যে পণ্যগুলো কসমেটিক্স পণ্য এবং এই পণ্যগুলোর ভিতরে আমরা কিন্তু কোনো আমদানিকারকের স্বাক্ষর কিংবা বিএসটি এর সিল অথবা আমরা কিন্তু পণ্যের তালিকা ও মূল্য তালিকাও দেখতে পাইনি। এবং তারা অভিযোগ করেছেন এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু ইনফিনিটি প্রতিষ্ঠানটিকে মূলত 2.5 লাখ টাকা জরিমানা করেছে। এবং এরপরে শান্তিনগরে একটি প্রতিষ্ঠানে মূলত কয়েকটি প্রতিষ্ঠানে গিয়েছিল কসমেটিক্স পণ্যের, সেখানেও কিন্তু প্রায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং বর্তমানে মূলত এই কাকরাইল মোড়ের এই যে প্রতিষ্ঠানটিতে রয়েছে এখানে যে খাবারগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম পচাবাসী খাবারের সঙ্গে ভালো খাবার মেশানো রয়েছে। আবার কিছু কিছু খাবার মূলত দেখা যাচ্ছে যে ভালো খাবারের সঙ্গে খাবারের উচ্ছিষ্টাংশ মূলত মিশে আছে। অর্থাৎ বলা যেতে পারে যে যে খাবারগুলো আমরা মূলত খেয়ে থাকি আসলে দর্শক আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি ধরনের পরিবেশে খাবারগুলো পরিবেশন করা হয়ে থাকে, অর্থাৎ এগুলো তো মানব স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর। আরেকটি বিষয় কিন্তু আমি জানিয়ে রাখতে চাই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে তারা কেন এই রমজান মাসেই মূলত এই অভিযানগুলো বেশি বেশি আমরা দেখতে পাই, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে শুধু রমজান মাস নয়, তারা সারা বছর ব্যাপী এরকম অভিযান তারা চালিয়ে যান এবং তারা অঙ্গীকার করছেন যেন সাধারণ মানুষ যেন ভালো খাবার খেতে পারেন সেই জন্য তারা সব ধরনের ব্যবস্থা তারা নিবেন। এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণের কর্তৃপক্ষ কিন্তু এখানে তাদের অভিযান পরিচালনা করছেন এবং এরপরেও হয়তো তারা আরো কয়েকটি প্রতিষ্ঠানে যাবেন। আমরা দর্শক চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো আপডেট যথাসময় জানিয়ে দেওয়ার জন্য। রাজু, এই ছিল আমার হাতে সবশেষ খবর ভোক্তা অধিকার সংরক্ষণ। দুপুরের সময় আরো থাকছে। নারী এশিয়া কাপে বাংলাদেশের দেয়া 131 রানের টার্গেটে ব্যাট করছে মালয়েশিয়া, জিতলেই ফাইনালে সালমার দল। নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আরিফ মোহাম্মদ ইয়াকুব রনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় এহসানুল কবির নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে এই হামলার ঘটনা ঘটে। হত্যার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ বিরাজ করছে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বৃহস্পতিবার রাতে ব্রুকলিনের ফ্ল্যাট বুশ ডিটমাস পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্টের নিচে গল্প করছিলেন দুই বন্ধু রনি ও কবির। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুই দুর্বৃত্ত। পুলিশ জানায় প্রথমে তাদেরকে মারধর এবং পরে গুলি ও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আরিফ মোহাম্মদ ইয়াকুব রনি নামের এক বাংলাদেশি যুবক। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কিছুই বলতে পারতেছি না, আমরা চেষ্টা করতেছি যে কিভাবে আরো ডিটেলস জানার জন্য চেষ্টা করতেছি, আর জানিও আর আমাদের কি হবে, আমরা ছেলে তো লস্ট করেই ফেলেছি। আমার
ছেলে অ্যাক্সিডেন্ট করে না, আমাদের ছেলেটা মেরে ফেলছে। এটাই এভাবে আমি খবরটা পাইছি। আমি তো এখন আমার ছেলে চেহারাটাই দেখি নাই। হামলায় এহসানুল কবির নামে আহত আরও এক বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। 2016 সালে একই এলাকায় মসজিদে ইমামসহ 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত স্প্যানিশ যুবক অস্কার মোরেলকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল। এমন হত্যাকাণ্ডে স্তম্ভিত বাংলাদেশি কমিউনিটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। চট্টগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাস আরোহী নারী সহ 2 জন নিহত হয়েছেন, আহত অন্তত 7 জন। সকালে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক ও নাসরিন সুলতানা নামের 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। কুমিল্লায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে। এছাড়া গাইবান্ধায় আরও 3 মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যরা দেবিদ্দার চান্দিনা সড়কের ছেচড়াপুকুরিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সুমন নামে ডাকাত দলের এক সদস্য সহ 5 পুলিশ সদস্য আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি। শেষ মুহূর্তে ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলোতে। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঈদের কেনাকাটা সারতে বিভিন্ন শপিং মলে আসছেন ক্রেতারা। প্রতি বছর প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়েন। আগামী বুধ ও বৃহস্পতিবার থেকে ঈদ যাত্রা পুরোদমে শুরু হয়ে যাবে। সেই হিসেবে আজ শেষ ছুটির দিন, কেনাকাটা জমজমাট ঈদ বাজার। রমজানের শেষ দিকে ভিড় বাড়ছে অলংকার, প্রসাধনী আর গৃহস্থালী পণ্যের দোকানগুলোতে। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। ঈদে তো একটা বেটার কিছু পরা, তো ড্রেসও কেনা হয় সাথে, বা শাড়ি সাথে চুড়িও কেনা হয়। এরকম চুড়ি বা কেউ গয়না কিনলো, আমি মেনলি চুড়ি প্রেফার করি। শার্ট কিনছি, প্যান্ট কিনছি, দাম মোটামুটি আমার কাছে বেশি মনে হচ্ছে। বেশিরভাগ গাউন, তারপরে আপনার গর্জিয়াস ক্যাটাগরি কটনের মধ্যেও আছে। এগুলা মানে লোকাল এবং ইন্ডিয়ান 2 জায়গার মালই খুব ভালো চলছে। এই মুহূর্তে এলিফ্যান্ট রোড এলাকায় আছেন সহকর্মী হাজেরা শিউলি। ঈদ কেনাকাটার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। শিউলি। রাজু, এর আগে 2টি খবরে আমরা নারীদের ঈদ কেনাকাটার এবং পোশাকের কেনাকাটার খবর জানিয়েছিলাম। এখন আপনাদেরকে আমরা জানাবো যে ছেলেদের পোশাকের কেনাকাটার, ঈদ কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে আমি আছি জহির মার্কেটসে। এবং এই মার্কেটে পুরোটাই হচ্ছে জেন্টসের বিভিন্ন আইটেম, পাঞ্জাবি, টি শার্ট, ফর্মাল শার্ট। এবং ঈদ উপলক্ষে কিন্তু যেহেতু এবার গরম বেশি পড়ছে, তাই সুতি কাপড় এবং লিলেন কাপড়ের বিভিন্ন ধরনের পোশাক এবং শার্ট, পাঞ্জাবি এনেছেন বিক্রেতারা। এখানকার আমরা যে শার্টগুলো দেখতে পেয়েছি সেগুলোর মধ্যে তারা যেমনটি বলেছেন যে ইন্ডিয়ান এবং চাইনিজ এবং হচ্ছে ইতালিয়ান বিভিন্ন ফেব্রিক্সের ওপরে টি শার্ট এবং শার্ট এসেছে, এবং এক্সিকিউটিভ পাঞ্জাবি এবং ফর্মাল পাঞ্জাবিও আছে। এবং এখনকার তরুণরা যেহেতু বেশি সিম্পলিট পাঞ্জাবি পছন্দ করে, লং সেমি, এবং সেই পাঞ্জাবিগুলো চলছে। পাশাপাশি টি শার্টেরও বেশি চাহিদা রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছেন যে কিছু ক্রেতা এখানে টি শার্ট তারা দেখছেন এবং তাদের পছন্দের পণ্যটি খুঁজে দরদাম করে তারা সেটা কেনাকাটা করছেন। তো তারা এবং এইখানে যে আমাদেরকে যেমনটি বলেছেন বিক্রেতারা, 1500 থেকে শুরু করে 4000 টাকার দামের মধ্যেই টি শার্ট, পাঞ্জাবি এবং জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে। এবং প্যান্টের মধ্যে গ্যাবার্ডিন প্যান্টটা চলছে বেশি ন্যারো শেপের, আর প্রিন্টেড বেশি পাঞ্জাবিগুলো বেশি চলছে। এবং প্রিন্টের পাঞ্জাবির সাথে সাথে সিম্পল, গরমের কারণে সিম্পল ডিজাইনের পাঞ্জাবিগুলো বেশি তরুণদের বেশি পছন্দ করছে। রাজু, এই ছিল আমার কাছে এখনকার মতো ঈদ কেনাকাটার সর্বশেষ।
এলিফ্যান্ট রোড থেকে ঈদ কেনাকাটার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। পোশাকের পাশাপাশি ঈদের আনন্দে বাড়তি মাত্রা দিতে প্রিয়জনদের জন্য উপহার হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন মোবাইল ফোনকে। তাই অভিজাত শপিং মল সহ বিভিন্ন মার্কেটে মোবাইল ফোনের দোকানগুলোতে দেখা মিলছে ক্রেতা দর্শনার্থীর বাড়তি উপস্থিতি। অত্যাধুনিক ফিচারের ফোন, আকর্ষণীয় মূল্য ছাড় সহ ক্রেতা আকর্ষণে বিভিন্ন অফার দিচ্ছে হ্যান্ডসেট ব্র্যান্ডগুলো। হাসান সাফায়েতের রিপোর্ট। ঈদে নতুন পোশাক তো থাকবেই, তবুও উৎসবে প্রিয়জনের জন্য বিশেষ কোনো উপহার না কিনলে অনেকের কাছেই যেন অতৃপ্ত থেকে যায়। আর তাই ঈদের আনন্দে বাড়তি মাত্রা দিতে স্বাদ আর সাধ্যের মধ্যে অনেকেই বেছে নিচ্ছেন মোবাইল ফোনকে। ফলে নগরীর অভিজাত শপিং মল সহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের দোকানগুলোতে দেখা মিলছে ক্রেতা দর্শনার্থীর এমন বাড়তি উপস্থিতি। ঈদটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল, তো এই সময় যদি কেউ কাউকে গিফট করে তাহলে সেটা সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকে। সেই জন্যই আমার বন্ধুকে আমি গিফটটা করতেছি। ঈদের আগে তার আবার নতুন ফোন, অবশ্যই অনেক ভালো ফিলিংস একটা হচ্ছে। তাও আবার ফ্রেন্ডের কাছে গিফট। ছেলে এইচএসসি পরীক্ষায় প্লাস পাইছে, এই জন্য একটা মোবাইল কিনে নিলাম। ক্রেতা চাহিদা বিবেচনায় বাজারে নতুন নতুন ফিচারের হ্যান্ডসেট আনতে ফোন কোম্পানিগুলো যেন অনেকটা প্রতিযোগিতায় নেমেছে। এছাড়া কোন ফোনে কি কি সুবিধা, কোনটার চেয়ে কোনটা ভালো, এসব বিষয়ে ক্রেতাদের বুঝিয়ে দিতে বেশ ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। এছাড়া ক্রেতা আকর্ষণে নানা রকম লোভনীয় অফার তো থাকছেই। ঈদ উপলক্ষে আমাদের যে ফোনটা আসছে Y6 প্রাইম এবং হচ্ছে আপনার Y7 প্রো, এই দুটা মডেলই হচ্ছে আপনার মিড রেঞ্জের ফোন। এই বছরে আমাদের অনেকগুলো আপগ্রেড মডেল এসেছে, নতুন কিছু ফিচার এসেছে, যার জন্য কাস্টমার অনেক বেশি পছন্দ করতেছে। ঈদ উপলক্ষে আমাদের এখন বর্তমান অফার চলতেছে হচ্ছে ক্যাশব্যাক অফার চলতেছে। সেটা হচ্ছে আপনার 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। আর এর পাশাপাশি থাকতেছে ওই অফারের ভিতরেই থাকতেছে ঢাকা ব্যাংকক ঢাকার টিকিট। আমাদের স্মার্টফোনগুলো হচ্ছে আপনার 9,000 থেকে মিনিমাম স্টার্ট হয়েছে আপ টু হচ্ছে আপনার 1 লাখ। এদিকে হ্যান্ডসেটের দোকানকে ঘিরে প্রচুর ক্রেতা সমাগম হওয়ায় সিম কার্ড রিপ্লেসমেন্ট, 4G-তে পরিবর্তন সহ গ্রাহকদের বিভিন্ন সেবা দিচ্ছে মোবাইল ফোন অপারেটরগুলো। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। এবার গ্রীষ্মের শুরু থেকে রাজধানীতে বেড়েছে শীতল যন্ত্রের চাহিদা। চলতি বছর বৃষ্টি বেশি, তারপরও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এ কারণে একটু শীতলতার পরশ পেতে সব শ্রেণী পেশার মানুষই ছুটছেন ইলেকট্রনিক পণ্যের দোকানে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। প্রখর রোদ, মাঝে মাঝেই মেঘের ঘনঘটা। গ্রীষ্মের শুরু থেকে এবার ঢাকার আবহাওয়া এমন। পঞ্জিকার পাতা অনুযায়ী গ্রীষ্মের শেষ সময় চলছে, তারপরও ভ্যাপসা গরমে এই কষ্টের শেষ নেই নগরবাসীর। গরম থেকে মুক্তি পেতে উত্তরার লায়লা হাজির হয়েছেন দেশীয় একটি কোম্পানির শোরুমে। উদ্দেশ্য, তুলনামূলক কম দামে এসি কিনবেন তিনি। আমি এখানে আগেও এসেছি উত্তরার এই ট্রান্সকমের শোরুমে। আমি এখান থেকে টিভি নিয়েছিলাম আগে, তারপর রাইস কুকার নিয়েছি, আরো জিনিসপত্র নিয়েছি এখান থেকে। এখন এসি দেখতে আসছি, প্রচন্ড গরম পড়ছে না, এই জন্য একটা এসি দেখলাম, পছন্দ হলে নিব। শুধু লায়লা নন, তার মতো অনেকেই গরম থেকে বাঁচতে সাধ্যমতো চেষ্টা করছেন। এসি ছাড়াও বিক্রির তালিকায় রয়েছে ফ্যান, এয়ার কুলার ও চার্জার ফ্যান। রাজধানীর বায়তুল মোকাররম, মিরপুর, মোহাম্মদপুর বা উত্তরা সব জায়গাতেই একই চিত্র। তবে স্বাদ আর সাধ্য নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরম পড়ছে, মধ্যবিত্তের জন্য এসিগুলির দাম কমানো উচিত। চার্জার ফ্যান ঢাকার গ্রাম চালানোর জন্য বিদ্যুৎ চলে গেল, এই জন্য কিনতে আসা। বিভিন্ন শোরুমের বিক্রেতারা খুশি এবারের বিক্রিতে। কর্তৃপক্ষগুলো বলছেন তারা নানা অফার নিয়ে হাজির হয়েছেন ক্রেতার কাছে। আমরা আমাদের খুবই কনভিনিয়েন্ট এবং কম্পিটিটিভ প্রাইসে খুব ভালো কোয়ালিটির এসি দিচ্ছি। যেরকম ট্রান্সটেক হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড, এটা হচ্ছে গিয়ে বেস্ট কোয়ালিটিতে বেস্ট অ্যাফোর্ডেবিলিটি আমরা এনশিওর করছি। এছাড়াও তো বাইরের ব্র্যান্ড রয়েছে, যেমন হোয়ারলপুল, প্যানাসনিক, হিটাচি। এগুলো আপনারা 1 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত 0% ইন্টারেস্টে কিনতে পারবেন। ট্রান্সকম ডিজিটাল থেকে আমরা এসির জন্য স্যামসাং এর যে ব্র্যান্ডটা করছি, তার জন্য আমরা প্রায় 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া আছে। স্যামসাং আপনারা জানেন যে এটা 8 পোল টেকনোলজি, সবচেয়ে বেশি ফাস্ট কুলিং করবে এবং সাথে ইনভার্টার আছে। সো সেই জন্য এনার্জি সেভিংটা অনেক বেশি হচ্ছে। শুধু এবারে নয়, ফি বছরই বাড়ছে এসব পণ্যের বিক্রি। কারণ হিসেবে আবহাওয়া অফিস বলছে প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা, গলছে বরফ, পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু। এসব কারণে উষ্ণ হচ্ছে ধরিত্রী। ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে, তারপরে আমরা হিউজ ফুয়েল কনজিউম করছি। মেনলি এটাই আপনার মেন কারণ, যে টেম্পারেচার রাইজিং কারণে। যেহেতু সাময়িকভাবে প্রযুক্তি পণ্যের উপর নির্ভরশীল হতেই হচ্ছে, তাই এসবের দাম সহনীয় রাখার দাবি নাগরিক মানুষের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে বাংলাদেশের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই। এক্ষেত্রে মিয়ানমার বিদেশি পরামর্শকের সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম আসাহি শিম্বুনকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সুচি।
এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ায় মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের মধ্যে বৈঠক হয়েছে। শুক্রবার রাজধানী নাইপিদোতে এই বৈঠকে অং সান সুচি ও সেনাপ্রধান মিং অং হাং উপস্থিত ছিলেন। এতে জাতীয় নিরাপত্তা সহ রোহিঙ্গা সংকটের অভ্যন্তরীণ তদন্ত নিয়েও আলোচনা হয়। 2016 সালে সুচির নেতৃত্বাধীন সরকার গঠনের পর তৃতীয়বারের মতো এই বৈঠক হলো। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের চুক্তির পর এই বৈঠক হলো বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে মিয়ানমার আন্তর্জাতিক মহলের নজর ও চাপ এড়াতে সীমান্তের তমরুর শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের ঠেলে দিতে চায় বাংলাদেশে। সীমান্তে দেশটির গুলিবর্ষণ, ঘন ঘন মাইকিং, অতিরিক্ত সৈন্য সমাবেশ সহ নানা তৎপরতায় এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসন বলছে শূন্য রেখা থেকে রোহিঙ্গাদের সরাতে এটা মিয়ানমারের একটা কৌশল। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমারের সব দৃষ্টি এখন বান্দরবানের তমরু সীমান্তের শূন্য রেখায়, যেখানে বসবাসরত প্রায় 4500 রোহিঙ্গাকে সরাতে বারবার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। গেল মার্চ থেকে কয়েক দফা রোহিঙ্গাদের সরাতে মাইকিং করে মিয়ানমারের সীমান্তরক্ষীরা, যা এখনো অব্যাহত রয়েছে। পাশাপাশি গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, অতিরিক্ত সৈন্য সমাবেশ সহ নানাভাবে ভয়ভীতি দেখানোর তৎপরতা চলছে সমানতালে। ফলে দেশহীন এসব মানুষের মাঝে বেড়েছে আতঙ্ক। বারবার আর নজর দিকে আল্লাহ বলে হলে আর ইয়ান তো বর্মাত কেন ফিরে দেখি পারি আর নিজের দেশের মহাব্বতে আর নজর দিয়ে আনতুন এরকম ফিরিয়ে গুলির আওয়াজ দিছে তাহলে এটা কেমন উত্তর আর গুলি মারিয়ে মানুষ হলো এটা সিমাতে ফেটির মাঝে গুলি হয়েছে দেন আছে এর আগে। রোহিঙ্গা সংকট দেখতে আসা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা দেশের প্রতিনিধিরা অনেকেই যাচ্ছেন শূন্য রেখায়, তাই তাদের দৃষ্টি সরাতে মিয়ানমারের এটা কৌশল বলে মনে করছেন স্থানীয় এ নেতা। জিরো লাইনে যারা আছে তারা তো চাচ্ছে জিরো লাইনে তারা থেকে সেখান থেকে তাদের স্বদেশে ফেরত যাওয়ার জন্য, কিন্তু কৌশলে তারা সেনাবাহিনী দিয়ে তাদেরকে হুমকি দুমকি দিচ্ছে যাতে তারা তাদের দেশে ফেরত না গিয়ে আবার বাংলাদেশে ফেরত আসতে পারে। আর জেলার এ শীর্ষ কর্মকর্তা জানালেন, শূন্য রেখা থেকে রোহিঙ্গাদের সরাতে মিয়ানমার অপকৌশল অবলম্বন করছে। কোনো সন্ত্রাসী কোনো সংগঠনের, কোনো বিদেশি এবং দেশি কোনো সংগঠনের, সন্ত্রাসী সংগঠনের জায়গা বাংলাদেশে নাই, এবং সরকার সে ব্যাপারে জিরো টলারেন্স তারা আছে, সে আর্টস হোক আর যে হোক। সুতরাং সে ব্যাপারে মায়ানমারের যে নিজস্ব হয়তো কৌশল হতে পারে এটা। মিয়ানমার সীমান্তরক্ষীদের এই আচরণ নিয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য না দিলেও সীমান্তে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদ সামনে রেখে ঘষা মাজা করে প্রস্তুত করা হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, নিয়ন্ত্রণে ব্যর্থ মালিক সমিতি। বিআরটিএ কে সড়ক পরিবহন মন্ত্রীর তিরস্কার। খানাখন্দক ও 4 লেনের কাজ শেষ না হওয়ায় ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগের শঙ্কা। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষার পরামর্শ। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান এফবিসিসিআই এর। করমুক্ত আয়সীমা 3 লাখ করার দাবি। শূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেলে দিচ্ছে মিয়ানমার। অভিযোগ স্থানীয়দের, সমঝোতার ভিত্তিতেই ফিরিয়ে নেওয়া হবে বললেন সুচি। এবং নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও এক। বাংলাদেশ কমিউনিটিতে ক্ষোভ। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।